Hello students, welcome to Biosphere. Dive into the science of life. আজ থেকে শুরু হচ্ছে তোমাদের নিস ফাউন্ডেশন বায়োলজি সিরিজ। সিবিএসসি, আইসিএসসি, ডাব্লিউবিএসসি বোর্ড যেটাই হোক, বেস যদি স্ট্রং হয় তাহলে সাকসেস সিওর। চলো কনসেপ্ট ক্লিয়ার করি একসাথে। আজ আমরা শুরু করছি দ্য নার্ভাস সিস্টেম। সো প্রথমে যদি আমরা দেখে নেই, যদি দেখি নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম একে অন্যের সাথে কোঅর্ডিনেট করে আমাদের বডিটাকে পুরো মেনটেন করে রাখে, হোমোস্ট্যাসিসে মেনটেন করে রাখে। তো সেটাই এখানে লেখা যে কোঅর্ডিনেশন ইন দ্য বডি ইজ মেনটেন বাই নার্ভাস সিস্টেম অ্যান্ড এন্ডোক্রাইন সিস্টেম। এবার যদি আমরা দেখি যে নার্ভাস সিস্টেম ফাংশনস ভায়া ইলেকট্রোকেমিক্যাল ইম্পালস ফর র্যাপিড অ্যান্ড স্পেসিফিক রেসপন্স। র্যাপিড এবং স্পেসিফিক রেসপন্সের জন্য নার্ভাস সিস্টেম কাজ করে উইথ দ্য হেল্প অফ ইটস ইলেকট্রোকেমিক্যাল ইম্পালসেস। ঠিক আছে, এবার আমি যদি নার্ভাস সিস্টেমের দেখি, এই নার্ভাস সিস্টেমের বেসিক ইউনিট হচ্ছে আমাদের নিউরন। এই নিউরনই কি করে, ট্রান্সমিট দ্য নার্ভ ইম্পালস। ঠিক আছে, এবার আমরা এই নিউরনটা দেখে নিই। নিউরনটা কি? নিউরনটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। যেরকম আমাদের বডির স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট হচ্ছে সেল, সেরকম নিউরন হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ দ্য নার্ভাস সিস্টেম। এবার নিউরন স্পেশালাইজ টু রিসিভ, কন্ডাক্ট অ্যান্ড ট্রান্সমিট ইম্পালস। নিউরন স্পেশালাইজ, নিউরন কি করে, নিউরন রিসিভ করতে পারে, কন্ডাক্ট পাঠাতে পারে, পাঠিয়ে আর একটা নিউরনের মধ্যে এই ইম্পালসটাকে পাঠাতে পারে। দ্যাটস ওয়াই এখানে লেখা আছে যে নিউরন স্পেশালাইজ টু রিসিভ, কন্ডাক্ট অ্যান্ড ট্রান্সমিট ইম্পালস। যদি আমরা নিউরনের স্ট্রাকচার দেখে নিই, নিউরনের মধ্যে কি কি আছে, তো নিউরনের মধ্যে যদি আমরা প্রথমে দেখি, নিউরনের মধ্যে আমাদের প্রথমে আছে যে সেল বডি। এটা হচ্ছে আমাদের, দেখো, সেল বডি। সেল বডির আরেকটা নাম হচ্ছে সোমা বা পেরিক্যারিয়াম। আচ্ছা, এদের মধ্যে কি থাকে? সোমা অর পেরিকারিয়ান অর সেল বডি, এর মধ্যে থাকে নিউক্লিয়াস আর নিসিল গ্র্যানিউল। ঠিক আছে, এবার তোমরা বলবে স্যার নিসিল গ্র্যানিউলটা কি? নিসিল গ্র্যানিউল হচ্ছে রাইবোজোম, যেগুলো কিনা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের সাথে লেগে আছে, যেখান থেকে প্রোটিন সিনথেসিস হয়। ঠিক আছে, এবার আমরা চলে যাই ডেনড্রাইট। এই দেখো তোমাদের হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রাইটটা কি? ডেনড্রাইট হচ্ছে একটা শর্ট ব্রাঞ্চ প্রসেস, ছোট ছোট প্রসেস, যারা কি করে, রিসিভ ইম্পালস ফ্রম আদার নিউরন, যারা অন্য নিউরন থেকে ইম্পালস গুলোকে রিসিভ করে। আচ্ছা, দেন তাহলে কি অ্যাকচুয়ালি প্রথমে যদি দেখি কি হয়, প্রথমে কি হয় যে ডিফারেন্ট যে ইম্পালস ফ্রম আদার নিউরন, ওটাকে রিসিভ করে আমার ডেনড্রাইট। ডেনড্রাইট রিসিভ করে ওকে কি করে, ওকে পাঠিয়ে দেয় সেল বডির মধ্যে। দেন কি করে সেল বডি, সেল বডি আলটিমেটলি ওটা পাঠায় অ্যাকশন দিয়ে। ঠিক আছে, এবার তাহলে অ্যাকশনটা কি জেনে নেই। অ্যাকশন হচ্ছে আমাদের লং আনব্রাঞ্চ প্রসেস, একটা লম্বা আনব্রাঞ্চ প্রসেস, যে কি করে, ট্রান্সমিট ইম্পালস অ্যাওয়ে ফ্রম সেল বডি, সেল বডি থেকে ইম্পালসটা নিয়ে অন্য কোথাও চলে যায়। ঠিক আছে, এবং এই অ্যাকশন এন্ডস হয় কোথায়, অ্যাকশন এন্ডস হয় অ্যাকশন টার্মিনালে। অ্যাকশন টার্মিনালে এসে অ্যাকশন শেষ হয়। তাহলে আমরা নিউরনের তিনটে স্ট্রাকচার পড়লাম। নিউরনের স্ট্রাকচার কি কি পড়ে? নিউরনের স্ট্রাকচারে পড়ে প্রথমে হচ্ছে ডেনড্রাইট, দেন সেল বডি অর সোমা অর পেরিকারিয়াম, তারপর হচ্ছে অ্যাকশন। অ্যাকশনের লাস্টে এসে শেষ হয় কোথায়, অ্যাকশন টার্মিনালসে। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা অ্যাকশন আর ডেনড্রাইটের একটু ডিফারেন্সটা দেখে নিই। অ্যাকশন আর ডেনড্রাইটের যদি ডিফারেন্সটা দেখি, অ্যাকশন হচ্ছে আমার যে ইম্পালসটা আছে ওটাকে নিয়ে চলে যায়, ক্যারি ইম্পালস অ্যাওয়ে। হয় ডেনড্রন কি করে, ইম্পালস গুলোকে সব দিক থেকে কালেক্ট করে সোমাতে নিয়ে আসে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে লেখা ক্যারি ইম্পালস টুয়ার্ডস, মানে ভিতরের দিকে নিয়ে আসে। অ্যাকশনের যদি নাম্বার দেখি, দ্যাট ইজ ইউজুয়ালি ওয়ান। ফলে ডেনড্রাইটের যদি নাম্বার দেখি, সেটা হচ্ছে একের বেশি, দ্যাটস ওয়াই ইউজুয়ালি মাল্টিপল। লেন্থ যদি আমরা দেখি, অ্যাকশন হচ্ছে লেন্থ হচ্ছে লং, লম্বা, ফলে ডেনড্রন সেটা কিন্তু শর্ট, ছোট। নিসিল বডি যদি দেখি, নিসিল বডি
তোমরা কি এখন জানো নিসেল বডি কিন্তু অ্যাকশনে প্রেজেন্ট থাকে না, হরে নিসেল বডি কিন্তু তোমার প্রেজেন্ট থাকে ডেন্ড্রনে অ্যাজ ওয়েল এজ সোমা অর পেরিকারিয়ান অর সাইটেন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে আমরা দেখতে পেলাম যে অ্যাকশন শেষ হচ্ছে আমার অ্যাকশন টার্মিনাল। ঠিক আছে, এবার আমরা অ্যাকশন টার্মিনালের যদি আমি আরেকটা নাম দেখি, তার একটা নাম হচ্ছে সাইনাপস। ঠিক আছে, সাইনাপসটা কি তাহলে একটু দেখে নিই। সাইনাপস হচ্ছে একটা জাংশন বিটুইন টু নিউরন অর নিউরন অ্যান্ড এফেক্টর। এফেক্টর মানে কোনো মাসেল বা সেল যেখানে নিউরনটা এসে শেষ হচ্ছে। আচ্ছা, সাইন্যাপসের কাজ কি? সাইন্যাপসের কাজ হচ্ছে ইম্পালসটাকে ট্রান্সমিট করা। তো এটাই লেখা যে সাইন্যাপস অ্যালাউ ট্রান্সমিশন অফ ইম্পালস। এবার এই যে সাইন্যাপস যেটা হয়, এই সাইন্যাপস তো ইম্পালসকে ট্রান্সমিট করতে হেল্প করে। তো এটা দু রকমের হতে পারে। এটা হতে পারে তোমার ইলেকট্রিক্যাল সাইন্যাপস অর হতে পারে তোমার কেমিক্যাল সাইন্যাপস। কি রিলিজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে সেই সাইন্যাপসের নাম পড়েছে। যদি কোনো কেমিক্যাল কিছু রিলিজ করে তখন হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস, আর যদি ইলেকট্রিক্যাল সিগন্যাল রিলিজ করে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সাইন্যাপস। ঠিক আছে, এবার এই যে সাইন্যাপস আছে, এই সাইন্যাপস তিন রকমের হতে পারে। তিন রকম গুলো কি কি যদি আমরা দেখি, প্রথমটা হচ্ছে তোমার এক্সোডেন্ড্রাইটিক। এক্সোডেন্ড্রাইটিক মানে কি হচ্ছে, যদি ভালো করে দেখি, এক্সোডেন্ড্রাইটিক হচ্ছে দেখো এই যে তোমার অ্যাকশন, অ্যাকশন আর ডেন্ড্রাইটিক মানে অন্য নিউরনে ডেনড্রন বা ডেনড্রাইট। তাহলে এই অ্যাকশন আর ডেনড্রাইটের যে জাংশন, ওকে বলা হচ্ছে ওখানে যে সাইনাপসের সৃষ্টি হয়েছে ওই সাইনাপসের নাম হচ্ছে এক্সোডেন্ড্রাইটিক সাইনাপস। আচ্ছা, এক্সোসোমাটিক সাইনাপসটা কি? এক্সোসোমাটিক সাইনাপস হচ্ছে অ্যাকশন আর সোমা বা সেল বডি, ওদের ওরা জয়েন করে যে সাইনাপসটা ক্রিয়েট করেছে ওই সাইনাপসের নাম হচ্ছে এক্সোসোমাটিক সাইনাপস। আর অ্যাকশনিক নামই বোঝা যাচ্ছে যে একটা অ্যাকশন আর পরের যে নিউরন তার অ্যাকশনের সাথে গিয়ে জাংশন, একটা সাইনাপস ক্রিয়েট করেছে। তো তার নাম হচ্ছে অ্যাকশনিক জাংশন, অ্যাকশনিক জাংশন বা অ্যাকশনিক সাইনাপস। ঠিক আছে, জাংশন বলাটা ভুল হবে, এখানে বলতে হবে অ্যাকশনিক সাইনাপস। আচ্ছা, তো আমরা তো নিউরন এখন কি পড়ে নিয়েছি, এবার নিউরনকে ডিফারেন্ট ভাগে ভাগ করা যায়। সেটা এই যে ভাগগুলো করা হয় সেটা কি দেখে ডিসাইড করা হয় এই ভাগগুলো কি হবে। নিউরনকে আমরা প্রথমে যদি দেখি, নিউরনকে যদি ফাংশনের দিক থেকে আমরা দেখি, নিউরনকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ফাংশনের দিকে তিন ভাগে ভাগটা কিভাবে করা হয়েছে যদি আমরা দেখি, তিনটে ভাগ হচ্ছে, একটা হচ্ছে সেন্সরি নিউরন, একটা হচ্ছে মোটর নিউরন, একটা হচ্ছে কানেক্টর নিউরন। কানেক্টর নিউরনের আচ্ছা এবার আমরা এক এক করে দেখে নিই। সেন্সরি নিউরন যদি দেখি, সেন্সরি নিউরনের আরেকটা নাম হচ্ছে অ্যাফারেন্ট নিউরন। আচ্ছা, এই সেন্সরি নিউরন বা অ্যাফারেন্ট নিউরন কি করে? এরা কি করে ইম্পালস গুলোকে সিএনএস এর দিকে নিয়ে যায়। সিএনএস মানে হচ্ছে এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এখানে তাহলে কি হচ্ছে, অ্যাফারেন্ট নিউরন যে কোনো মাসেল বা টিস্যু থেকে যে ইম্পালস জেনারেট হয় তাকে নিয়ে যাচ্ছে টুয়ার্ডস সিএনএস অর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। মোটর নিউরন, মোটর নিউরনের আরেকটা নাম হচ্ছে এফারেন্ট নিউরন। মোটর নিউরন বা এফারেন্ট নিউরন কি করে, এরা কি করে যে ইম্পালসটা আছে তাকে পৌঁছে যায় ফ্রম সিএনএস টু এফেক্টর, মানে সিএনএস যে অর্ডারটা দিল বা যেটা কিছু বললো সেই যে অর্ডার বা সেই যে ইম্পালসটা ট্রান্সমিট করে দেয়, পৌঁছে দেয় এফেক্টরের যে অর্গান বা টিস্যু বা মাসেলের ওখানে। ঠিক আছে, আর কানেক্টরটা কি? কানেক্টর হচ্ছে নামে বোঝা যাচ্ছে, কানেক্টর নিউরনের আরেক নাম হচ্ছে ইন্টার নিউরন অর রিলে নিউরন। ঠিক আছে, আমি আবার বলছি, কানেক্টর নিউরনের এক নাম হচ্ছে ইন্টার নিউরন অর রিলে নিউরন। এরা কি করে, এই সেন্সারি নিউরন আর যে মোটর নিউরন আছে এই দুটোকে জাস্ট কানেক্ট করে, তাই এদের নাম হচ্ছে কানেক্টর নিউরন। ঠিক আছে, এবার নিউরনের নাম দেখে নিলাম, যারা ফাংশন ওয়াইজ নিউরনের তিনটে ভাগ, একটা হচ্ছে সেন্সারি অর এফারেন্ট নিউরন, দেন মোটর অর এফারেন্ট নিউরন, দেন কানেক্টর অর ইন্টার নিউরন অর রিলে নিউরন। ঠিক আছে, এবার যদি আমরা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারের দিক থেকেও আমরা নিউরনকে চারটে ভাগে ভাগ করা যায়। চারটে ভাগটা কি কি যদি, চারটে ভাগ হচ্ছে, একটা হচ্ছে ইউনিপোলার, একটা হচ্ছে বাইপোলার, একটা হচ্ছে মাল্টিপোলার, আর একটা হচ্ছে শুধু ইউনিপোলার। যদি ইউনিপোলারটা দেখি, এখানে অনলি একটা সিঙ্গেল প্রসেসেস প্রেজেন্ট আছে, যেটা আমরা দেখতে পাবো আমাদের নর্মালি এমব্রিও স্টেজে। ঠিক আছে,
তো এরকম যদি নিউরন হয় যাতে অনলি সিঙ্গেল প্রসেসেস প্রেজেন্ট থাকবে তাকে বলা হয় ইউনিপোলার। আচ্ছা, বাইপোলার কাকে বলা হয়? বাইপোলার হচ্ছে সেরকম জায়গা যেখানে দেখো বাইপোল, বাই মানে টু, দুটো পোল মানে একটা অ্যাকশন একটা ডেনড্রাইট যদি যেখানে আছে প্রেজেন্ট তাকে বলা হচ্ছে বাইপোলার। কোথায় দেখতে পাচ্ছি আমরা বাইপোলার? আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখে, রেটিনাতে। চোখে বলা ভুল হবে, রেটিনাতে বলতে হবে ডাইরেক্ট, ঠিক আছে? তাহলে ইউনিপোলার হচ্ছে এমব্রিও স্টেজে, বাইপোলার হচ্ছে রেটিনাতে। আচ্ছা, এবার আমরা যদি দেখি মাল্টিপোলার। মাল্টিপোলার মানে কি? মাল্টিপোলার মানে হচ্ছে এখানে একটা সিঙ্গেল এক্সন, বাট এখানে হচ্ছে মিনি ডেনড্রাইট, অনেক ডেনড্রাইট প্রেজেন্ট আছে, ঠিক আছে? যেমন আমরা দেখতে পাবো ব্রেন অর স্পাইনাল কর্ডে, তাহলে সেটা হচ্ছে মাল্টিপোলার, ঠিক আছে? এবার সুডো ইউনিপোলার। সুডো মানে ফলস, তার মানে এখানে অ্যাকচুয়ালি একটাই প্রসেস, বাট দ্যাট লুক লাইক টু প্রসেসেস, ঠিক আছে? সেটাই এখানে লেখা আছে, একটা প্রসেস ভেঙে তৈরি হয়েছে অ্যাকশন অ্যান্ড ডেনড্রাইট, দ্যাটস ওয়াই সুডো ইউনিপোলার। কোথায় দেখতে পাবো? যেমন ডোর্সাল রুট গ্যাংলিয়া। তাহলে আমরা যদি শর্টেটে দেখে নিই, কি দেখলাম? আমরা দেখলাম যে নিউরন যদি হয়, নিউরনের ক্ষেত্রে ধরো নিউরন যদি হয় বেসড অন ফাংশন তার তিনটে ভাগ, আর বেসড অন স্ট্রাকচার তার চারটে ভাগ। ফাংশনের ক্ষেত্রে হচ্ছে সেন্সারি নিউরন, দেন মোটর নিউরন, আর লাস্টে হচ্ছে কানেক্টর নিউরন অর ইন্টার নিউরন অর রিলে নিউরন, ঠিক আছে? হয় যদি আমি স্ট্রাকচারের দিক দিয়ে দেখি তাহলে ওর হচ্ছে চারটে ভাগ, একটা হচ্ছে ইউনিপোলার, একটা ইউনিপোলার মানে সিঙ্গেল প্রসেস, দেন হচ্ছে বাইপোলার দুটো প্রসেস, মাল্টিপোলার, আর লাস্টে হচ্ছে সুডো ইউনিপোলার। বোঝা গেল নিউরনের টাইপটা? আচ্ছা, এছাড়া যে আচ্ছা, এবার ধরো আমরা নিউরন জেনে নিলাম, এবার আমরা জেনে নিই চলো নার্ভ ফাইবার। নার্ভ ফাইবারের টাইপ কতগুলো? আচ্ছা, এবার তোমরা বলো স্যার নিউরন আর নার্ভ ফাইবারের পার্থক্যটা কি? নার্ভ ফাইবার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন, অ্যাকশনের যে লেন্থ, অ্যাকশনটাকেই বলা হচ্ছে নার্ভ ফাইবার, ঠিক আছে? এবার এই অ্যাকশনে মাইলিন শীথ আছে কি নেই তার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে। যদি মাইলিন শীথ প্রেজেন্ট থাকে তাকে বলা হবে মাইলিনেটেড নিউরন অর মেডুলেটেড নিউরন, আর যদি মাইলিন শীথ প্রেজেন্ট না থাকে তাকে বলা হবে নন মেডুলেটেড নিউরন অর নন মাইলিনেটেড নিউরন, ঠিক আছে? তাহলে যদি দেখি মাইলিনেটেড নিউরন ডেফিনেশন দেখে নিই। এখানে কি হয়, এই নিউরন কভার্ড বাই মাইলিন শীথ, মাইলিন শীথ প্রেজেন্ট থাকে। মাইলিন শীথ প্রেজেন্ট থাকার ফলে এখানে কি হয়, কন্ডাকশনটা খুব ফাস্ট হয়, যে ইম্পালসটা কন্ডাক্ট করে সেটা খুব ফাস্ট হয়। কোথায় দেখা যেতে পারে? ফাউন্ড ইন হোয়াইট ম্যাটার, পেরিফেরাল নার্ভ। পেরিফেরাল নার্ভ তোমরা পরে পড়বে, পেরিফেরাল নার্ভের এক নাম আমরা এখানে বলতেই পারি পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? আর এই হোয়াইট ম্যাটারটা তোমরা আস্তে আস্তে পরে সাবসিকুয়েন্ট ভিডিওতে তোমরা জানতে পারবে সব। আচ্ছা, আর নন মেডুলেটেড যে ফাইবারটা আছে সেটা নন মেডুলেটেড কেন? কারণ ডিউ টু নো নট প্রেজেন্ট অফ এনি মাইলিন শীথ, নো মাইলিন শীথ প্রেজেন্ট, ঠিক আছে? আচ্ছা, মাইলিন শীথ যেহেতু কোনো প্রেজেন্ট নেই, এখানে যে কন্ডাকশনটা হয় এটা খুব স্লোলি হয়, দ্যাটস ওয়াই স্লোয়ার কন্ডাকশন, ঠিক আছে? কোথায় দেখতে পাওয়া যায়? ফাউন্ড ইন গ্রে ম্যাটার অর অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নাম লেখা, এটা অটোনমিক নার্ভাস বা অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যেও দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, এবারে আমরা যাই, এবারে আমরা দেখে নেই গ্যাংলিয়া, ঠিক আছে? গ্যাংলিয়াটা কি? গ্যাংলিয়াকে যদি আমরা বলি, গ্যাংলিয়া হচ্ছে নর্মালি ডেফিনেশন, সেটা হচ্ছে আউট মাস অফ নার্ভ সেল বডি। তোমরা সেল বডি বা সাইটন বা সোমা এখন কি জানো? তাহলে অনেক সেল বডি আউটসাইড সিএনএস ফর্মস গ্যাংলিয়া। গ্যাংলিয়া হচ্ছে সিম্পল, দেখো ব্যাপারটা হচ্ছে আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, নার্ভাস সিস্টেম আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আমাদের পড়ে যাচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেম বাকি সবকিছুই পড়ে যাচ্ছে, বাকি সবকিছু হচ্ছে আমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম, ঠিক আছে? এবার তার মানে এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ছাড়া বাকি যত নার্ভ সিস্টেম আছে, মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম আছে, ওখানে যখন সেল বডি গুলো এক জায়গায় জড়ো হয়ে একটা মাস তৈরি করে তাকে বলা হয় গ্যাংলিয়া, ঠিক আছে? যেমন আমরা যদি দেখি, যেমন সেন্সরি গ্যাংলিয়া কোথায় দেখতে পাবো? সেন্সরি গ্যাংলিয়া আমরা দেখতে পাবো আমাদের যে স্পাইনাল নার্ভ আছে তার ডোরসাল রুটে। সেটাই এখানে লেখা যে ডোরসাল রুট অফ স্পাইনাল নার্ভ কনসিস্ট অফ সেন্সরি গ্যাংলিয়া। এবার অটোনমিক গ্যাংলিয়াও দেখতে পাওয়া যায়,
অটোনমিক গ্যাংলিয়া কোথায় দেখতে পাওয়া যায়? অটোনমিক গ্যাংলিয়া দেখতে পাওয়া যায় সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মধ্যেও অটোনমিক গ্যাংলিয়া দেখতে পাওয়া যায়। ঠিক আছে, বোঝা গেল এতটা অবধি? আচ্ছা, এবারে আমরা দেখে নেই নার্ভটা কিভাবে পাস করে একটা নিউরন থেকে আরেকটা নিউরন। ঠিক আছে, একটা নিউরন থেকে একটা নিউরন, একটা নিউরনের মধ্যেই আগে দেখি, দেন আমরা দেখবো একটা নিউরন থেকে অন্য নিউরনে কিভাবে যায়। তোমরা তো দেখেইছো আগে, আমরা বলেইছিলাম যে একটা নিউরন থেকে একটা নিউরন যায় কিন্তু এই সাইনাপসের মাধ্যমে। তো তোমরা ধরে নিলে যদি নিউরন ওয়ান হয়, নিউরন ওয়ান থেকে নিউরন পে কিভাবে যাবে, সেটা সাইনাপসের মাধ্যমে। ঠিক আছে, এবার সেটা হতে পারে মেবি ইলেকট্রিক্যাল সাইনাপস, আর হতে পারে কেমিক্যাল সাইনাপস। ঠিক আছে, বাট একটা নিউরনের মধ্যে ধরো ডেনড্রাইট আছে, ডেনড্রাইট থেকে আমার সোমাতে এলো, সোমা থেকে ধরো তোমাকে ছবিটাই দেখাই তাহলে, ধরো এই যে ডেনড্রাইট থেকে যেন চলে গেল সোমাতে, বাট সোমা থেকেই অ্যাকশনের এখান থেকে এই অ্যাকশন টার্মিনাল অবধি কিভাবে আসছে সেটা আমরা এবারে এই নার্ভ ইম্পালসে জানবো। ঠিক আছে, তো আমরা দেখে নিই নার্ভ ইম্পালসটা কি। নার্ভ ইম্পালস কিন্তু কিচ্ছু না, যে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল যেটা কি হয়েছে, জেনারেট হয়েছে বাই নিউরন। কেন জেনারেট হয়েছে? ডিউ টু সাম স্টিমুলাস, কিছু স্টিমুলাসের জন্য একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল জেনারেট হয়েছে নিউরনের মধ্যে। ঠিক আছে, এবার এই যে ইম্পালসটা জেনারেট হয়েছে, এইটা এর ফলে কি হয়? এর ফলে এই স্টিমুলাস জেনারেশনের ফলে কি হয়, আমাদের যে নার্ভ সেল আছে তার মেমব্রেন পোটেনশিয়ালটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, মেমব্রেন পোটেনশিয়াল চেঞ্জ হয়ে যায়। এবার আমরা তার আগে আমাদের যে নার্ভ ফাইবার ধর বুঝতেই পারছো যে অ্যাকশনের যে এরিয়াটা, ওর প্রপার্টি গুলো দেখে নিই। ঠিক আছে, ওর প্রপার্টি গুলো কি কি? প্রথমটা হচ্ছে, যদি প্রপার্টি দেখি, দুটো প্রপার্টি, একটা হচ্ছে এক্সাইটেবিলিটি, একটা হচ্ছে কন্ডাক্টিভিটি। হোয়াট ইজ এক্সাইটেবিলিটি? এক্সাইটেবিলিটি সিম্পল, যে একটা অ্যাবিলিটি ফর অ্যাবিলিটি টু রেসপন্ড টু এনি স্টিমুলাস। ঠিক আছে, একটা অ্যাবিলিটি কি কোনো স্টিমুলাস এলে তার এগেনস্টে রেসপন্ড করা, অ্যান্ড জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল, তার এগেনস্টে একটা অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করা। আর কন্ডাক্টিভিটিটা কি? কন্ডাক্টিভিটি হচ্ছে অ্যাবিলিটি টু ট্রান্সমিট ইম্পালস, আমার নার্ভ ফাইবারের নিজের অ্যাবিলিটি টু ট্রান্সমিট ইম্পালস অ্যালং দ্য নিউরন, নিউরনের মধ্যে ইম্পালসটাকে ট্রান্সমিট করা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার নার্ভ ফাইবারের ক্যারেক্টার। কি কি? একটা হচ্ছে আমার এক্সাইটেবিলিটি, এক্সাইটেবিলিটির মধ্যে কি পড়ে যাচ্ছে? এক্সাইটেবিলিটির মধ্যে পড়ে যাচ্ছে রেসপন্স টু স্টিমুলাস অ্যান্ড জেনারেট অ্যাকশন পোটেনশিয়াল। আর কন্ডাক্টিভিটি, এটা হচ্ছে ট্রান্সমিট ইম্পালস অ্যালং দ্য নিউরন। ঠিক আছে, এবারে আমাদের নার্ভ ইম্পালসটা কি হয় আমরা এক এক করে স্টেপে দেখে নিই। তো প্রথমে হচ্ছে রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যখন কোনো ধরো স্টিমুলাস অ্যাক্টিভেট করেনি, কোনো স্টিমুলাস আসেনি, তখন কি হয়? তখন নিউরন যখন রেস্টে থাকে, তাকে বলা হয় যে নিউরন ইজ ইন পোলারাইজ স্টেট। ঠিক আছে, ওটা হচ্ছে পোলারাইজ কন্ডিশনে আছে। নর্মালি আমি যদি দেখি, ধরো এই যে অ্যাকশন, এটা হচ্ছে ধরো এটা আমার অ্যাকশন, এটা হচ্ছে অ্যাকশনের বাইরের লেয়ার, এটা হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে, ইন্টারনাল কন্ডিশন। এবারে যদি আমরা দেখি, নর্মালি অ্যাকশনের ভিতরে আমার নেগেটিভ চার্জ পোটেনশিয়াল থাকে, বাইরের সাইডে কিন্তু পজিটিভ চার্জ। ঠিক আছে, সেম দেখো দু সাইডে একই কন্ডিশন। বোঝা গেল? এবারে এটা কেন হয়? এটা হয় কারণ বাইরে মেনলি ডিউ টু প্রেজেন্স অফ সোডিয়াম আয়ন। ঠিক আছে, আর ভিতরে কি থাকে? ভিতরে থাকে আমার ভিতরে থাকে আমার পটাশিয়াম আয়ন আর কিছু নেগেটিভলি চার্জ প্রোটিন। ঠিক আছে, কিছু নেগেটিভলি চার্জ প্রোটিন, এই দুজনের জন্য আমার ভিতরে থাকে নেগেটিভ কন্ডিশন। ঠিক আছে, এবার নর্মালি ওখানে কি আছে? সোডিয়াম পটাশিয়াম পাম্প আছে। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম এটিপেজ ওকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্প আছে। ঠিক আছে, ও কি করে সব সময়, তো অন্য কালার নেই, সব সময় কি করে, তিনটে
সোডিয়ামকে বাইরে বের করে দিচ্ছে, আর তার এগেনস্টে দুটো পটাশিয়ামকে ভিতরে ঢুকাচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হচ্ছে, এর ফলে যে আমার যে মেমব্রেনের যে পোটেনশিয়াল তার রেস্টিং কন্ডিশনে -70 মোর অর লেস মোটামুটি মেনটেন থাকছে। তাহলে বুঝলে, বাইরে হচ্ছে আমার বেশি সোডিয়াম আয়ন আছে, আর ভিতরে হচ্ছে আমার পটাশিয়াম আয়ন আছে। আর এখানে তোমাদের বলা নেই, তোমরা এখন 11-12 উঠবে, তোমরা আরো জানতে পারবে যে ওর সাথে সাথে কিছু কিছু নেগেটিভলি চার্জ প্রোটিনও থাকে। আচ্ছা, এই যে মেমব্রেন যেটা আছে, এই মেমব্রেনটা যদি দেখি, যেমন বলেছি বাইরে সোডিয়াম ভিতরে পটাশিয়াম, এই মেমব্রেন আবার হচ্ছে মোর পারমিয়েবল টু পটাশিয়াম আয়ন। মানে পটাশিয়াম আয়ন ইজিলি বেরিয়ে যেতে পারে সেলের ওই অ্যাক্সন থেকে বাইরে, দেন সোডিয়াম ভেতরে ঢুকছে। মানে সোডিয়াম আয়নের পারমিটিভিটি এখানে খুব কম কম্পেয়ার টু পটাশিয়াম আয়ন। পটাশিয়াম আয়ন বেশি বাইরে বেরোচ্ছে কম্পেয়ার টু সোডিয়াম আয়ন যতটা ঢুকছে ভেতরে। ঠিক আছে, এতটা বোঝা গেল। এবারে যখন ধরো তোমার কোনো স্টিমুলাস কিছু এলো, আমার স্টিমুলাস কিছু হলে কি হবে, আমার একটা ইম্পালস জেনারেট হবে। ঠিক আছে, এই ইম্পালসে কি হয় সেটা আমরা দেখে নিই। এবারে দেখো, যখন কিছু স্টিমুলাস জেনারেট হবে, স্টিমুলাসের জন্য আমার প্রথমে বলেইছিলাম যে সোডিয়াম যে চ্যানেলটা আছে ওটা কিন্তু বেশি ঢুকতে পারছিল না। ঠিক আছে, লেস পারমিয়েবল কম্পেয়ার টু পটাশিয়াম আয়ন। কিন্তু এখন কি হবে, সোডিয়াম চ্যানেল, ধরো যদি আমার মেমব্রেন হয়, সোডিয়াম চ্যানেল যেটা আছে, ধরো সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে কি হবে, সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে মোর সোডিয়াম, অনেক বেশি সোডিয়াম ভিতরে ঢোকা শুরু করবে। মোর সোডিয়াম রাশেস ইন। ঠিক আছে, এবার যখন তোমরা আগে দেখেছিলে, আগে কি হচ্ছিল, আগে আমার ভেতরে ছিল নর্মালি পটাশিয়াম আয়ন, আর বাইরে ছিল সোডিয়াম আয়ন, বাট ভেতরটা ছিল মোর নেগেটিভ। যেহেতু সোডিয়াম আয়ন ঢুকছে, সোডিয়াম আয়ন ঢোকার ফলে এখন জায়গাটা কি হচ্ছে, জায়গাটা আস্তে আস্তে লেস নেগেটিভ, মানে নেগেটিভিটিটা কমে যাচ্ছে, আর আস্তে আস্তে পজিটিভটা বাড়ছে, মোর পজিটিভ। ঠিক আছে, এবার ধরো যখন এই -70 থেকে যখন সোডিয়াম আয়ন ঢোকা শুরু করেছে, যখন এটা মোটামুটি 55 মিলিভোল্ট অবধি চলে আসছে, তখন একটা থ্রেশহোল্ড বলে। থ্রেশহোল্ড মানে এই 70 থেকে যদি -55 একবার চলে আসে, দেন একটা অ্যাকশন পোটেনশিয়াল ট্রিগার হবে। এই অ্যাকশন পোটেনশিয়াল যদি একবার ট্রিগার হয়, ঠিক আছে, তখন কি হবে, আরো সোডিয়াম ভেতরে ঢোকা শুরু করবে। এবার যত সোডিয়াম ভেতরে ঢোকা শুরু করবে, আস্তে আস্তে কি হবে, আমার ইনসাইডটা দেখো পজিটিভ হয়ে যাবে। তুমি যদি গ্রাফটাও দেখো, ভালো করে যদি দেখো, যে দেখো প্রথমে দেখো কিন্তু আমার এখানে কি আছে, এখানে প্রথমে -70-তে আছে। ঠিক আছে, এবার -70-তে আছে, ধরো যখন একটা স্টিমুলাস পড়লো, স্টিমুলাস যখন পড়লো, আস্তে আস্তে সোডিয়াম আয়ন ভেতরে ঢোকা শুরু করলো। সোডিয়াম আয়ন যখন ভেতরে ঢোকা শুরু করলো, আস্তে আস্তে আমার কি হচ্ছিল, আমার পজিটিভিটিটা বাড়ছিল, নেগেটিভিটিটা কমছিল আস্তে আস্তে। তো দেখো আস্তে আস্তে ডিপোলারাইজ করে আস্তে 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 55 অবধি এলো, -55 যে গেলো, -55 যে ক্রস করলো, আরো অনেক সোডিয়াম আয়ন ঢোকা শুরু করলো। এর ফলে কি হলো, আস্তে আস্তে দেখো আমার থ্রেশহোল্ডটা -55 থেকে +40-তে চলে গেছে। বুঝেছো, তার মানে কি হলো, আমার যে মেমব্রেন পোটেনশিয়াল যেটা ছিল, ওটা আস্তে আস্তে পুরো রিভার্স করে গেল। ঠিক আছে, এবার যখন মেমব্রেন পোটেনশিয়াল রিভার্স করে 40-তে গেল, ওখানে কি হলো, এবার আমার সোডিয়াম যে চ্যানেল ছিল, সেই চ্যানেলটা বন্ধ হয়ে গেল। সোডিয়াম যে চ্যানেল ছিল, এর দরজাটা বন্ধ হয়ে গেল। এবার কি হলো, পটাশিয়াম যে চ্যানেল আছে ওটা খুলে গেল। পটাশিয়াম চ্যানেল যেই খুলে গেল, এবার কি হবে, পটাশিয়াম চ্যানেল যে খুলে গেল, হুড় করে পটাশিয়াম বাইরে বেরোতে থাকলো। আগে কিন্তু পটাশিয়াম আয়ন বেশি ভিতরে ছিল কম্পেয়ার টু আউটসাইড, এখন কিন্তু পটাশিয়াম আয়ন বেশি বেরোনো শুরু করলো। ঠিক আছে, এর ফলে যখন পটাশিয়াম আয়ন বাইরে বেরোতে লাগলো, এরপরে কি হচ্ছিল, আমার ভিতরটা আবার আস্তে 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 যে পজিটিভ কন্ডিশনটা ছিল, দেখো আস্তে আস্তে আবার রিস্টোরিং কন্ডিশন আসা শুরু হলো। রিস্টোরিং কন্ডিশন আসার ফলে কি হচ্ছিল, আস্তে আস্তে ওটা আবার নেগেটিভ দিকে আসা শুরু হলো। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, যেভাবে সোডিয়াম আয়নটাকে আটকানো গেছিল, পটাশিয়ামের বেলা কি হয়, পটাশিয়াম, তোমাদের এখনই জাস্ট বলে রাখছি, তোমার মনে রাখলে খুব ভালোই হবে। পটাশিয়াম আয়ন ওই কন্ট্রোলটা জলদি করতে পারে না, যে -70-তে এসে আমাকে দাঁড়িয়ে যেতে হবে। পটাশিয়াম আয়ন এর যে গেটটা, ওটা বন্ধ হতে হতে এতটাই বাইরে বেশি বেরিয়ে যায়,
যে এর ফলে যে -70 থেকে আরো বেশি নিচে চলে যায়, আরো বেশি নেগেটিভ হয়ে যায়। মানে যেখানে এলে -70 এলে যে ওটা দাঁড়িয়ে যাবে বা আর বেরোনো বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ওটা রিয়েলাইজ হতে হতে অলরেডি এটা -70 ক্রস করে দেখো আরো তোমার নিচের দিকে চলে যায়। ঠিক আছে, দেন কি হয়, দেন ওই সোডিয়াম পটাশিয়াম এটিপেজ বলেছিলাম, সোডিয়াম পটাশিয়াম এটিপেজ ও কি করে, আবার তিনটে করে সোডিয়ামকে বাইরে বের করে, দুটো করে পটাশিয়ামকে ঢোকায়, তিনটে করে সোডিয়ামকে বাইরে বের করে, আর দুটো করে পটাশিয়ামকে ভেতরে ঢোকায়, ঢুকিয়ে মোটামুটি আমার যে মেমব্রেন পোটেনশিয়ালটা আছে ওকে আস্তে আস্তে আবার পুরনো স্টেটে ফিরিয়ে আনার চেষ্টা করে। সেটা এখানে লেখা যে মেমব্রেন পোটেনশিয়াল গোজ ব্যাক টু রেস্টিং লেভেল। ঠিক আছে, আচ্ছা, এবার এইটাই লেখা যেটা আমি অলরেডি আগে বলে দিলাম যে হাইপার পোলারাইজেশনটা কি। হাইপার পোলারাইজেশন হচ্ছে তখন যখন পটাশিয়াম যখন এক্সট্রা বেরিয়ে যায়, হোয়েন পটাশিয়াম মে ওভারশুট। এর ফলে কি হয়, মেমব্রেন বিকাম মোর নেগেটিভ, আরো বেশি নেগেটিভ হয়ে যায় কম্পেয়ার টু দ্য রেস্টিং পোটেনশিয়াল। ঠিক আছে, এবার এটা কিভাবে রেস্টোর হয় তোমাকে সেটা বললাম, যে সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম পটাশিয়াম পাম্পে কি হয়, তিনটে সোডিয়াম বাইরে বেরোয়, আর সেম দুটো, এটা দূরে করলে এটা ভুল মনে হবে, অ্যাকচুয়ালি এটা ওইটা ভাবে হয় না, তিনটে সোডিয়াম বাইরে বেরোয় আর দুটো পটাশিয়াম ভেতরে ঢোকে। ওর দ্বারা এটা আবার আস্তে 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 কি হয়, আগের পুরোনো যে কন্ডিশন, যে রেস্টিং মোমেন্ট পোটেনশিয়াল বা পোলারাইজ কন্ডিশনে আস্তে আস্তে আবার ফিরে আসে। আর আশা করি তোমরা এই গ্রাফটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আচ্ছা, এবারে দুটো টার্ম আমরা একটু দেখে নিই। দুটো টার্ম কি, একটা টার্ম হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কি, রিফ্র্যাক্টরি পিরিয়ড হচ্ছে সেই পিরিয়ড আফটার অ্যাকশন পোটেনশিয়াল যখন নতুন কোনো ইম্পালস আর জেনারেট হবে না। সো ইট ইজ দ্য টাইম আফটার অ্যাকশন পোটেনশিয়াল ইন হুইচ অ্যানাদার ইম্পালস ক্যান নট বি জেনারেটেড। ঠিক আছে, এর ফলে কি হয়, এর ফলে সবসময় ওয়ান ওয়ে ফ্লো হয়, দু সাইডে ফ্লো হয় না। যদি কম না হলো তাহলে দু সাইডে ফ্লো হতো একসাথে, বাট সেটা হয় না, সবসময় একটা দিকেই ফ্লো হয়। ঠিক আছে, আচ্ছা, দেন আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে সল্টেটারি কন্ডাকশন। সল্টেটারি কন্ডাকশন কোথায় দেখতে পাই, সল্টেটারি কন্ডাকশন আমরা দেখতে পাই মাইলিনেটেড যে নিউরন বলেছিলাম তোমাদেরকে, বা মাইলিনেটেড যে নার্ভ ফাইবার বলেছিলাম আমরা, তার মধ্যে দেখতে পাই। এখানে কি হয়, এখানে ইম্পালস যেটা যায়, জাম্প করে একটা নোড অফ র্যানভিয়ার থেকে আর একটা নোড অফ র্যানভিয়ার। আচ্ছা, একটা নোড অফ র্যানভিয়ার থেকে একটা নোড অফ র্যানভিয়ারটা কি তোমরা দেখে নাও। তোমরা যদি ভালো করে দেখো, এরকম করে আমাদের অ্যাকশন গুলো থাকে। ঠিক আছে, এবার এগুলো হচ্ছে মাইলিন শীট। তাহলে সল্টারি কন্ডাকশনে কি হয়, ইম্পালসটা জাম্প করে ফ্রম ওয়ান নোড অফ র্যানভিয়ার টু নেক্সট নোড অফ র্যানভিয়ার, এরকম করে ও পাস করে। এর ফলে কুইক পাস করতে পারে ইম্পালসটা। ঠিক আছে, তো এটাই লেখা যে ইট ইজ ফাস্টার দেন কন্টিনিউয়াস কন্ডাকশন ইন আনমাইলিনেটেড নিউরন। এবার এটা যদি আনমাইলিনেটেড হতো কি হতো, আনমাইলিনেটেড মানে কোনো নার্ভ, কোনো আমার মাইলিনেসিস নেই, তখন ওখানে এরকম করে পাস করতো, আর এরকম করে পাস করলে অনেকটা টাইম এখানে লাগতো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবারে ধরো আমার ইম্পালসটা তো চলে এলো, ইম্পালসটা কোথায় এলো, আমার অ্যাকশন টার্মিনালে চলে এলো। এবার অ্যাকশন টার্মিনাল হওয়ার পর ওটা কি হয়, ওটা সিনাপটিক ট্রান্সমিশন হয়, বা সিনাপসিস যে পড়েছিলাম সেই ট্রান্সমিশন হয়। এর ফলে কি হয়, নিউরন টু নিউরন কমিউনিকেশন। ঠিক আছে, নর্মালি কি হয়, নর্মালি যখন ইম্পালস আমার অ্যাকশন টার্মিনালে চলে আসে, অ্যাকশন টার্মিনাল অফ, যদি ধরো দুটো নিউরন, একটা হচ্ছে নিউরন ওয়ান, একটা হচ্ছে নিউরন টু। ঠিক আছে, নিউরন ওয়ানের অ্যাকশন টার্মিনালে চলে এলো। ঠিক আছে, ওটা হচ্ছে প্রি সিনাপটিক নিউরন বলা হচ্ছে। তার মানে এই N1 হচ্ছে আমার প্রি সিনাপটিক নিউরন। ঠিক আছে, এবার আর N2 হচ্ছে আমার পোস্ট সিনাপটিক নিউরন। ঠিক আছে, এবার ইম্পালস আমার অ্যাকশন টার্মিনালে চলে এলো প্রি সিনাপটিক নিউরনে। এবার ওখানে কি হলো, ক্যালসিয়াম যে চ্যানেল আছে ওই সিনাপসিসের ওখানে, সাইনাপসিসের ওখানে কি হলো, ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হলো। ক্যালসিয়াম চ্যানেল যে ওপেন হলো, আমার সাইনাপসিসে কি হবে, আমার সাইনাপসিসে ক্যালসিয়াম এন্টার করবে। ক্যালসিয়াম যখন এন্টার করবে,
কি হবে, ক্যালসিয়াম যখন এন্টার করবে, এবার সাইনাপটিক যে ভেসিকেল গুলো আছে ওরও রিলিজ হয়ে আমার কোথায় হবে, আমার রিলিজ হয়ে ভেসেল গুলো রিলিজ হয়ে আমার মেমব্রেনের সাথে বাইন্ড করবে। মেমব্রেন মানে কোন মেমব্রেন, প্রি সিনাপটিক যে মেমব্রেন আছে, নিউরনের যে মেমব্রেন আছে ওই মেমব্রেনের সাথে বাইন্ড করবে। বাইন্ড যখন করে ফেললো, ধরো বাইন্ড করার পর ওখানে কি করলো, ওরা রিলিজ করলো নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল অ্যাসিটাইল কোলিন। এছাড়াও আরো নানা রকমের নিউরো ট্রান্সমিটার হয়। তো ওরা নিউরো ট্রান্সমিটার রিলিজ করলো, কোথায় করলো, সিনাপটিক ক্লেভস। সিনাপটিক ক্লেভস হচ্ছে একটা গ্যাপ বিটুইন প্রি সিনাপটিক নিউরন অ্যান্ড পোস্ট সিনাপটিক নিউরন, ঠিক আছে। এবার এই নিউরো ট্রান্সমিটার গুলো বাইন্ড করবে রিসেপ্টার গুলোকে। রিসেপ্টার গুলো কোথায় প্রেজেন্ট আছে, এবার রিসেপ্টার গুলো প্রেজেন্ট আছে আমার পোস্ট সিনাপটিক মেমব্রেন, ঠিক আছে। এবার এই নিউরো ট্রান্সমিটার যখন বাইন্ড করলো আমার পোস্ট সিনাপটিক মেমব্রেনের রিসেপ্টার গুলোকে, ওখানে কি হলো, ওখানে আমার আবার যেহেতু ইম্পালস জেনারেট হলো, ওখানে আবার সোডিয়াম চ্যানেল ওপেন হলো, আবার সেই সোডিয়াম ইনফ্লাক্স হবে মেমব্রেনের মধ্যে, দেন সেই ডিপোলারাইজেশন, আবার ওইটা যদি 55 -55 কাছাকাছি যদি চলে আসে, তখন কি হবে, নিউ ইম্পালস আবার ওখানে জেনারেট হবে আমার পোস্ট সিনাপটিক নিউরনে। তাহলে বোঝা গেল কি হলো, যে কিভাবে প্রি সিনাপটিক নিউরন থেকে আমরা পোস্ট সিনাপটিক নিউরনে এই আমার ইম্পালসটা পাস করছে। আচ্ছা, এবারে এই যে নিউরো ট্রান্সমিটার গুলো রিলিজ করে, এগুলো কি হয়, সবসময় তো রিলিজ করে রয়ে ওখানে পড়ে থাকে না, কি হয়, ওগুলোকে তাড়াতাড়ি রিমুভ করতে হয়, যাতে নেক্সট যদি আবার কোনো ইম্পালস আসে, ইম্পালসটা ঠিকভাবে পাস করতে পারে। কিভাবে হয়, ওই যে অ্যাসিটাইল কোলিন আছে, ওই অ্যাসিটাইল কোলিন কি হয়, ভেঙে যায়, ঠিক আছে, ভেঙে যায় কার দ্বারা, ওকে ভাঙে অ্যাসিটাইল কোলিনাস্টেরেজ। এই যে এনজাইম অ্যাসিটাইল কোলিনাস্টেরেজ যে এনজাইম, ওটা কি করে, আমার অ্যাসিটাইল কোলিনকে ভেঙে দেয়। ভেঙে দিয়ে গেল, ওই অ্যাসিটাইল কোলিন কি হলো, ভেঙে দিয়ে গেল, ওগুলোকে ওগুলো আবার আপটেক নেওয়া, ফেরত নিয়ে নেয় আমার প্রিসিনাপটিক নিউরন, ঠিক আছে। প্রিসিনাপটিক নিউরন দিয়ে ফেরত নিয়ে নিলো, আমার যে ক্লেপটা আছে ওই ক্লেপটা ফাঁকা হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। এর ফলে আবার ওখানে যদি নতুন করে যদি কোনো ইম্পালস আসছে, ও আবার নতুন করে পাঠাতে পারবে, ঠিক আছে। তো আমরা এটাই দেখে নিই যেন কি পড়লাম টোটাল। তো আমরা এখানে যে নার্ভ ইম্পালসটা আছে, যেমনি শর্টে যদি দেখে নিই, যে প্রথমে যদি নার্ভ ইম্পালসটা আছে, প্রথমে কি হচ্ছে, আমার সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে, ঠিক আছে, সোডিয়াম ইনফ্লাক্স হচ্ছে, আমার মেমব্রেনটা আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছে। দেন কি হচ্ছে, আচ্ছা, এবার এই যে ডিপোলারাইজেশন হচ্ছে, যদি এই ডিপোলারাইজেশন যদি 55 ক্রস করে যায়, -55 যদি ক্রস করে যায়, আমার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হয়ে নেগেটিভটা আস্তে আস্তে পজিটিভ হয়ে +40 কাছে এসে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে আমার অ্যাকশন পোটেনশিয়াল। এবার তারপর কি হচ্ছে, এবার সোডিয়াম চ্যানেলটা আমার বন্ধ হয়ে গেল, পটাশিয়াম চ্যানেলটা খুলে গেল। পটাশিয়াম চ্যানেল যেই খুলে গেল, পটাশিয়াম মেমব্রেনে খুব স্পিডে বাইরে বেরোতে লাগলো। বাইরে দিয়ে বেরোতে লাগলো, আস্তে আস্তে কি হচ্ছে, আমার মেমব্রেনটা আস্তে আস্তে আবার তার নেগেটিভিটি ফিরে পাচ্ছে, ঠিক আছে। তো মেমব্রেন রিটার্ন টু রেস্টিং কন্ডিশন, বোঝা গেল। এবার এই রিটার্ন হতে 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 একটু দেরি হয়ে যায়, দেরি হয়ে যাওয়ার পরে কি হয়, একটু বেশি পটাশিয়াম বেরিয়ে যায়। বেশি পটাশিয়াম বেরিয়ে যায় বলে কি হয়, আমার দেখো -70টা ক্রস করে আরো নেগেটিভের দিকে চলে যায়। বাট দেন আমার চলে আসছে ওখানে আলটিমেটলি সোডিয়াম, পটাশিয়াম, এনটিপিএইচ। ও কি করলো, ও কি করে, তিনটে করে সোডিয়ামকে বাইরে বের করে, তিনটে করে সোডিয়ামকে বাইরে বের করে, আর দুটো করে পটাশিয়ামকে ভিতরে ঢুকিয়ে মেমব্রেনের যে পোটেনশিয়ালটাকে আবার রিস্টোর করার চেষ্টা করে। আর আমরা আরেকটা জিনিস জানলাম, যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এটা হচ্ছে সেই পিরিয়ড যেই পিরিয়ডে আর কোনো ইম্পালস জেনারেট হবে না, ঠিক আছে। এই যে পিরিয়ডটা, একে বলা হয় রিফ্র্যাক্টরি পিরিয়ড। তো স্টুডেন্টস, আশা করি তোমরা যতটা পড়ালাম অতটা তোমরা বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাও, আমি ওখানে তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। থ্যাংক ইউ ক্লাস। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আর ফাউন্ডেশন এক স্টেপ আগে বাড়লো। পরের ক্লাসে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে। স্টে কনসিস্টেন্ট, স্টে কিউরিয়াস। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু বায়োস্ফিয়ার। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না, যাতে কোনো ক্লাস